আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। ভাঙছে দুই জোটের নীরবতা, মাঠে মিত্রদের পাশে চায় বিএনপি। নিষ্ফল সরকার বিরোধী আন্দোলনের পর দীর্ঘ বিরতি, পোরখা বিএনপি এখন আবার রাজপথে ফেরার অভিলাষ। ঝিমুতে থাকা দলের নেতাকর্মীদের জাগাতে সাংগঠনিকভাবে নানা কর্মসূচির পথে হাঁটছে বিরোধী এই দলটি। জানাবো বিস্তারিত, সঙ্গেই থাকুন। এরপর জানিয়ে দিব সরকারি ইচ্ছাতে জনপ্রতিনিধি তৈরি করা হচ্ছে, অভিযোগ করলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। জানিয়ে দিব সিলমারা ব্যালট শো ফেসবুকে পোস্ট, ইউপি চেয়ারম্যানকে ইউএনেরও নোটিশ। পঞ্চগড়ে তেঁতুলিয়া ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের গোপন কক্ষে ব্যালট পেপারে সিল মেরে তা ছবি ও সেলফি তুলে ফেসবুকে শেয়ারের পর বিপাকে পড়েছে শালবাহান ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম। এই ঘটনায় তাকে নিয়ে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হলেও বিষয়টি প্রশাসনের নজরে আসে। এদিকে কতটা ঝুঁকিতে ১৩ বিলিয়ন ডলারের কমরি ঝাঁপ। বাংলাদেশে গত ২ মাসের আমদানি বিল পরিশোধের পর এবার ব্যবহারযোগ্য রিজার্ভ ১৩ বিলিয়ন ডলারের নিচে নেমে আসার খবর প্রকাশ হয়। পরিস্থিতি আরও সংকটময় হয়ে ওঠার আশঙ্কা তৈরি হয়েছে অনেকের মধ্যে। যদিও কেন্দ্রীয় ব্যাংক বলছে তাদের হিসেবে গ্রস এবং মোট রিজার্ভ ২৩ বিলিয়ন ডলারের বেশি এবং কেন্দ্রীয় ব্যাংকের নেওয়া সাম্প্রতিক কিছু পদক্ষেপের কারণে সামনে রিজার্ভ পরিস্থিতি আরও ভালো হবে। তবে কেন্দ্রীয় ব্যাংক অবশ্য মোট ২৩ বিলিয়ন ডলার রিজার্ভ দাবি করলেও আন্তর্জাতিক অর্থ তহবিল বা IMF এর হিসেবে রিজার্ভের পরিমাণ আরও অনেক কম। জানাবো বিস্তারিত, সঙ্গেই থাকুন। এবারে জানিয়ে দেব দুবাইতে ৩৯৪ বাংলাদেশির ৬২১ বাড়ি। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আবাসন খাত সম্পদের পাহাড় গড়ে তুলেছে বিশ্বের বিভিন্ন দেশের বর্ণাঢ্য ব্যক্তিরা। তাদের তালিকায় রয়েছে বাংলাদেশি নাগরিকরাও। ৩৯৪ বাংলাদেশির ২,৬৩৬ কোটি টাকা মূল্যের ৬৪১টি সম্পত্তি রয়েছে দুবাইতে। জানিয়ে দিব গুলিবিদ্ধ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর অস্ত্রোপচার। রাশিয়ার সমর্থিত সরকারকে আমেরিকাপন্থীরা গুলি করেছে বলে অভিযোগ উঠেছে। গুলিবিদ্ধ সেই প্রধানমন্ত্রীকে অস্ত্রোপচার করা হয়েছে। দেশটির উপপ্রধানমন্ত্রী জানিয়েছেন তিনি সুস্থ হয়ে যাবেন, তবে তার বিপদ এখনও কাটেনি। তাকে লক্ষ্য করে 5টি গুলি ছোড়া হয়। ফিকোর অফিস জানিয়েছে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। সরকার জানিয়েছে হ্যান্ডলোভাতে সরকারি বৈঠকের পর স্লোভাকিয়ার রিপাবলিকান প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে হত্যার চেষ্টা করা হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। ভাঙছে দুই জোটের নীরবতা, মাঠে মিত্রদের পাশে চায় বিএনপি। নিষ্ফল সরকার বিরোধী আন্দোলনের পর দীর্ঘ বিরতি, পোরখা বিএনপি এখন আবারও রাজপথে সক্রিয় হতে নতুন করে ঝিমুতে থাকা দলগুলোর নেতাকর্মীরা জাগাতে সাংগঠনিকভাবে নানা কর্মসূচির পথে আসছে বিরোধী এই দলটি। প্রতিক্রিয়ায় সবার আগে রাজনৈতিক মিত্র হিসেবে পরিচিত বিভিন্ন দলকে পাশে যাচ্ছে তারা। এই পটভূমিতে সরকার বিরোধী দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকও শুরু হয়ে গেছে। সংসদ নির্বাচনের আগের মতো আবারও রাজপথে যুগপথ কিংবা আলাদা কর্মসূচির মাধ্যমে সরকারের বিরুদ্ধে জনমত তৈরির পরিকল্পনা সাজাচ্ছে বিএনপির শীর্ষ নেতারা। সিদ্ধান্ত বাস্তবায়নে সমমনা রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে ধারাবাহিক বৈঠকের প্রথম দিন গত রোববার 12ই মে দলীয় জোটের সঙ্গে বসে বিএনপি, পরে লিবারেল ডেমোক্রেট পার্টি LDPর নেতাদের সঙ্গে বৈঠক করেছে দলটির নেতারা। গত সোমবার জাতীয়তাবাদী সমমনা জোট এবং লেবার পার্টির সঙ্গেও কথাবার্তা হয় তাদের। আর গত মঙ্গলবার গণ অধিকার পরিষদ, বিপিনুর এবং গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে বৈঠক হয়। এই দুই বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন। গতকাল বুধবার বিকেলে গণফোরাম, মন্টু এবং গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠক হয়। আজ বৃহস্পতিবার পর্যন্ত সমমনা বিরোধী দলগুলোর সঙ্গে এভাবে বৈঠক করে রাজপথে নামার পথ খুঁজছে বিএনপি। লিয়াজো কমিটির অন্যতম সদস্য বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান সমকালকে জানিয়েছেন দেশের বর্তমান পরিস্থিতি, করণীয় নির্ধারণ, জোট নেতাদের সঙ্গে তারা ধারাবাহিক
বৈঠকে বসেছেন। সবাই নেওয়া হচ্ছে তাদের মতামত, তাদের কাছ থেকে কিছু প্রস্তাবও এসেছে। দেশের বিদ্যমান রাজনীতি আর ভঙ্গুর অর্থনীতির বিষয়েও আলোচনা হয়েছে। গত 7 জানুয়ারি সংসদ নির্বাচনের পর 12-13 জানুয়ারি যুগপতির শরিকদের সঙ্গে বিএনপির হাইকমান্ড ভার্চুয়ালি সিরিজ বৈঠক করে। ওই বৈঠকে তখন বিএনপি এবং শরিকদের পক্ষ থেকে সৌজন্য বৈঠক বলা হয়েছিল। সেখানে সরকারি নানা চাপ এবং প্রলোভনের পরও নির্বাচনে না যা এবং যুগপৎ আন্দোলনে অব্যাহত রাখায় বিএনপির তরফ থেকে মিত্রদের জানানো হয় সাধুবাদ। এরপর গত রোববারের আগ পর্যন্ত মিত্র দলগুলোর সঙ্গে বিএনপির লিয়াজো কমিটির আনুষ্ঠানিক আর কোনো বৈঠক হয়নি। বিএনপির শীর্ষ নেতারা জানান, বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক ভঙ্গুর অবস্থায় জনগণ আবারও ঐক্যবদ্ধ করতে চাইছে তারা। এজন্য ব্যাংক খাত, রিজার্ভ পরিস্থিতি, ডলার সংকট, বৈদেশিক ঋণের কিস্তি, লুটপাট আরও বেশ কিছু বিষয় সামনে এনে জনমত তৈরি করতে চান তারা। বিভিন্ন কর্মসূচি নিয়ে জনগণের কাছে হাজির হয়ে দেশের স্বাভাবিক পরিস্থিতি তুলে ধরবেন তারা। এরকম ধারাবাহিক কর্মসূচির মধ্য দিয়ে তারা ধীরে ধীরে সরকার বিরোধী আন্দোলনে ঢুকতে চাইছেন। এই কর্মসূচি বাস্তবায়ন করতেই সমমনা জোট এবং দলগুলোকে সক্রিয় করার চেষ্টা চালানো হচ্ছে, যাতে অভিন্ন ইস্যুতে একসাথে মাঠে নামা যায়। এজন্য তারা গণতন্ত্র মঞ্চ এবং বিভিন্ন দলের পাশাপাশিও জামাত ইসলামকে একসাথে নিয়ে মাঠে নামার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকারের ইচ্ছাতে জনপ্রতিনিধি হচ্ছে বলছেন রুহুল কবির রিজভী। উপজেলা নির্বাচন সম্পূর্ণ ভুয়া এবং জালিয়াতি উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, এই নির্বাচনে জনগণের কোনো ভূমিকা নেই। এই নির্বাচন জনগণের সঙ্গে প্রতারণা করার নির্বাচন। এখন প্রধানমন্ত্রীর ইচ্ছে মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হচ্ছে। বৃহস্পতিবার 16 মে সকালে উপজেলা নির্বাচন বর্জনের সমর্থনে রাজধানীতে শান্তিনগর বাজার এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। আজকে যারা ক্ষমতায় আছেন তারা দখলদার সরকার, এমন অভিযোগ করে রুহুল কবির রিজভী বলেন, এতে জনগণের কোনো ম্যান্ডেট নেই। এরা জনগণের নির্বাচিত প্রতিনিধি নয়, তাই এদের জনগণের ভোটের কোনো প্রয়োজন হয় না। রুহুল কবির রিজভী বলেন, এখানে নির্বাচনের নামে শুধু আনুষ্ঠানিকতা, শুধু একটা প্রহসন। সরকার বাংলাদেশকে একটি লুটপাটের দেশ বানাতে চাচ্ছে। দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করা হচ্ছে। আওয়ামী লীগের লোক, ক্ষমতাসীন দলের আত্মীয় স্বজন আজকে দুবাইয়ে 394টি বাড়ির খবর পাওয়া গেছে। প্রকল্প, ব্যাংক, পদ্মা সেতু লুটের টাকা দিয়েই তারা আজ বিদেশে বাড়ি করেছে। বাংলাদেশ ব্যাংকের ভেতরে কি হচ্ছে জানতে দেওয়া হচ্ছে না, এমন অভিযোগ তুলে রুহুল কবির রিজভী বলেন, ভারতীয় হ্যাকারেরা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে টাকা চুরি করে নিয়েছে। এই সব তথ্য তারা জনগণকে জানতে দিতে চায় না। ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সাংবাদিকেরা ঢুকে যাতে কোনো তথ্য বাইরে না আনতে পারে সে ব্যবস্থাই করেছে ব্যাংক। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, সদস্য আমিনুল ইসলাম, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি ডাক্তার জাহিদুল কবির জাহিদ, সাবেক যুগ্ম সম্পাদক সাদরুজ্জামান, বিএনপি নেতা জাকির হোসেন, ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সহসভাপতি এজমাল হোসেন পাইলট, তারেকুজ্জামান তারেক, হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার তৌহিদুর রহমান আওয়াল, সাংগঠনিক সম্পাদক সাদেক আহসান, ঢাবি ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, ঢাকা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব সজীব রায়, ঢাকা কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক শাহপরান, যুবদলের নেতা মঞ্জুর রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের নেতা মিরাজ হোসেন, আশরাফুল হাসান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা এস.এম. আল মাহমুদ দীপু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতা মুরাদ, মৎস্যজীবী দলের সদস্য ইব্রাহিম চৌধুরী সহ অনেক নেতারা। সিলমারা ব্যালট শো, ফেসবুকে পোস্ট, ইউপি চেয়ারম্যানকে ইউএনের নোটিশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের গোপন কক্ষে ব্যালট পেপারে সিল মেরে তা ছবি ও সেলফি তুলে ফেসবুকে শেয়ারের পর বিপাকে পড়েছে শালবাহান ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম। এই ঘটনায় তাকে নিয়ে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। স্থানীয়রা সরকারের একজন প্রতিনিধি হয়ে এ ধরনের কর্মকাণ্ডে কেন আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে গত 12 মে সন্তোষজনক ব্যাখ্যা চেয়ে চিঠি প্রদান করেছে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফজলে রাব্বি। ওই চিঠিতে বলা হয়েছে, গত 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং 8 মে উপজেলা 6ষ্ঠ পরিষদ নির্বাচন সাধারণভাবে অনুষ্ঠিত হয়। এই নির্বাচনের দিনে আপনি তেঁতুলিয়া উপজেলাধীন 4 নং শালবহন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রে গোপন কক্ষে ভোট দেওয়ার সময় নিজের মার্কিং সিল সহ ব্যালট পেপারের ছবি ধারণ করে আপনার
ব্যক্তিগত ফেসবুক আইডিতে আপলোড করা হয়, যা নির্বাচনী আচরণ বিধিমালার পরিপন্থী। বিষয়টি নিয়ে বিভিন্ন জাতীয় স্থানীয় পত্রিকা, টেলিভিশন চ্যানেল এবং অনলাইন পোর্টালে নেতিবাচক সংবাদ প্রকাশ করা হয়। তাই স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন 2009-107 ধারা অনুযায়ী জনসেবক হওয়া সত্ত্বেও নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে ভোটকেন্দ্রের গোপন কক্ষে ভোট প্রদানের সময় নিজ এবং মাইকিং, সিলসহ ব্যালট পেপারের ছবি ধারণ এবং ভোটকেন্দ্রের বাইরে এসে জনসাধারণের সোশ্যাল মিডিয়ার ফেসবুক আইডিতে প্রদর্শন করে। পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যক্তিগত আইডিতে লাইভ এসে বিবৃতি প্রদান করে, যা জনসাধারণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করে। এই ধরনের কর্মকাণ্ড স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন 2009-এর 34-এর 4 ধারা খ এবং ঘ উপধারা মোতাবেক অসদাচরণের শামিল। কতটুকু ঝুঁকি? $13 বিলিয়ন কম রিজার্ভ। বাংলাদেশের গত 2 মাসের আমদানি বিল পরিশোধের পর ব্যবহারযোগ্য রিজার্ভ $13 বিলিয়ন নিচে নেমে আসার খবর প্রকাশিত হয়। পরিস্থিতি আরও সংকটময় হয়ে ওঠার আশঙ্কা তৈরি হয়েছে অনেকের মধ্যে। যদিও কেন্দ্রীয় ব্যাংক বলছে তাদের হিসাবে গ্রস বা মোট রিজার্ভ $23 বিলিয়ন বেশি এবং কেন্দ্রীয় ব্যাংকের নেওয়া সাম্প্রতিক কিছু পদক্ষেপের কারণে সামনে রিজার্ভ পরিস্থিতি আরও ভালো হবে। কেন্দ্রীয় ব্যাংক অবশ্য মোট $23 বিলিয়ন রিজার্ভ দাবি করলেও আন্তর্জাতিক অর্থ তহবিল বা IMF এর হিসেবে রিজার্ভ আছে $18.32 বিলিয়ন। কেন্দ্রীয় ব্যাংক এখন দুটি পদ্ধতিতে রিজার্ভ হিসাব করে থাকে। এর একটা হচ্ছে গ্রস বা মোট রিজার্ভ, অর্থাৎ যে পরিমাণ দেশীয় মুদ্রা হাতে আছে যা $23.77 বিলিয়ন। আরেকটা হচ্ছে আন্তর্জাতিক অর্থ তহবিল পদ্ধতি BPM-6। সে অনুযায়ী এখন রিজার্ভ $18.32 বিলিয়ন। তবে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাত দিয়ে গণমাধ্যমে খবর এসেছে যে এই রিজার্ভের মধ্যে এই মুহূর্তে ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ $13 বিলিয়ন সামান্য কম। কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা জানিয়েছে IMF এর SDR হিসেবে থাকা ডলারসহ সব ধরনের দায় দেনা পরিশোধের জন্য জমা রাখা অর্থ বাদ দিয়ে রিজার্ভের যে হিসাব তৈরি হয় সে অনুযায়ী এখন ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ $13 বিলিয়ন আরও কম, যাকে গণমাধ্যমে নিট রিজার্ভ হিসেবে উল্লেখ করা হয়েছে। দুবাইয়ে 394 বাংলাদেশি 621টি বাড়ি। সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে আবাসন খাতে সম্পদের পাহাড় গড়ে তুলেছে বিশ্বের বিভিন্ন দেশের বর্ণাঢ্য ধনবান ব্যক্তিরা। তাদের তালিকায় রয়েছে বাংলাদেশি নাগরিকও। 394 বাংলাদেশি 2636 কোটি টাকা মূল্যের 641টি সম্পত্তি রয়েছে দুবাইতে। সম্পত্তির মালিকের এ তালিকায় আরও রয়েছে বিভিন্ন দেশের গড় ব্যবসায়ী, প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব, এমনকি বৈশ্বিক নিষেধাজ্ঞা থাকা ব্যক্তি, অর্থ পাচারকারী এবং অপরাধীও সেখানে বিপুল সম্পদের মালিক। একটি বৈশ্বিক অনুসন্ধানী সাংবাদিকতা প্রকল্প মঙ্গলবার এ তালিকা প্রকাশ করেছে। এতে ভারতের ধনকুবের মুকেশ আম্বানির পাশাপাশি রয়েছে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আল জারদারির পরিবারের সদস্যরাও। তালিকায় দেখা গেছে দুবাইয়ে সবচেয়ে বেশি সম্পদ রয়েছে ভারতীয়দের। সেখানে 35,000 প্রপার্টির মালিক 29,700 ভারতীয়। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানিরা। দেশটির 17,000 নাগরিকদের দুবাইতে 23,000 প্রপার্টি রয়েছে। এর মূল্য হচ্ছে $1,250 কোটি। আর বাংলাদেশি নাগরিকদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি। তবে সংবাদ যে মানচিত্রে প্রকাশ করা হয়েছে তাতে বাংলাদেশিদের সংখ্যা, সম্পদের পরিমাণ এবং দাম রয়েছে। তাদের নিয়ে পৃথক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করতে পারে একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।